আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদী সরকারে রেখে যাওয়া সংকট উত্তরণে কাজ চলছে। সরকারের 6 মাস পূর্তির সংবাদ সম্মেলনে রিজভী ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন ভাতা প্রবর্তনে আশার সঞ্চার। নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় 3 ছিনতাইকারীর মৃত্যুদণ্ড। সৌরবিদ্যুতের সরকারি প্রতিষ্ঠান চালানোর সিদ্ধান্ত সরকারের, বাধ্যতামূলক করা হচ্ছে অটোরিকশার রেজিস্ট্রেশন। চলতি অর্থ বছরে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম। টানা বৃষ্টিতে বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। এবং শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন পদ্মার তীর রক্ষা বাঁধের 3টি স্থানে ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা সহ কয়েকশো পরিবার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সহ প্রতিটি খাতে ফ্যাসিবাদী সরকারে রেখে যাওয়া সংকট উত্তরণে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপি সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকারকে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের চেয়ে বেশি সময় দিতে হচ্ছে অতীতের নীতি নির্ধারকদের রেখে যাওয়া ধ্বংসস্তূপ মেরামতে। এতে প্রধানমন্ত্রী আরেক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, জনসেবায় গতি আনতে জনপ্রশাসন সংস্কারে কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। স্বাক্ষরিত জুলাই সনদ যথাযথ বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এই বিষয়ে বিরোধী দল সংসদের ভেতরে ও বাইরে যে কোনো সুপারিশ এবং প্রস্তাবনা রাখতে পারবে বলেও জানান তিনি। বিভিন্ন সংকটে সৃষ্ট জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন নজরুল ইসলাম খান। প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ যে উন্নয়নের যে গতি সেখানে অনেকটা বাধা হয়েছে। স্বাভাবিক যে আমদানি এবং বিতরণের যে ব্যবস্থা ছিল, এটা আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে ডিসরাপ্টেড হয়েছে। যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। কষ্ট হচ্ছে, আমরা সেই জন্য দুঃখিত। অর্থনীতি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, রাষ্ট্রের প্রত্যেকটি অ্যাপারেটাসকে বলেন, ততটুকু ভাবে বিনির্মাণ করতে হচ্ছে যতটুকু বিনির্মাণ করতে পারলে আমাদের নেতার যে ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে নিতে পারি। প্রশাসন সংস্কার করার জন্য আমরা খুব শীঘ্রই জনপ্রশাসন সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে একটা কমিশন করতে যাচ্ছি। আমাদের এই নির্বাচিত সরকারের সময় নতজন পররাষ্ট্র নীতির অবসান হয়েছে। 180 দিনে সরকার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে যে ভালো কাজগুলো করার জন্য, জনগণের কল্যাণে কাজ করার জন্য। ভঙ্গুর প্রতিষ্ঠানে মেরামত আর ধুঁকতে থাকা অর্থনৈতিক সংকট সামাল দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনার মধ্য দিয়ে কেটেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম 6 মাস। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সুদসহ 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ এবং বিভিন্ন খাতে ভাতা প্রবর্তন মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। দেশব্যাপী নদী ও খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে দিচ্ছে নতুন বার্তা। তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া খাদের কিনারায় থাকা অর্থনীতি ও গ্যাস বিদ্যুতের সংকট আর জননিরাপত্তা নিশ্চিত করা নিয়ে রয়েছে অস্বস্তি। এসব খাতে উন্নতি করাই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের 6 মাসের অর্জন আর বাস্তবতা তুলে ধরেছেন মইনুল আহসান। পাহাড়সম সমস্যার বিপরীতে আকাশসম প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাসের প্রাপ্তি অপ্রাপ্তির মূল্যায়ন করা কতটা বাস্তবসম্মত, এমন প্রশ্ন নিয়ে 6 মাস পূর্ণ হল বিএনপি সরকারের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চলতি বছরের 17 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ভোটের কালি হাত থেকে মোছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করে নতুন সরকার। অগ্রাধিকার নির্ধারণ করে 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের ক্যাবিনেট। দায়িত্ব নেয়ার 6 মাস পূর্ণ হওয়ার আগেই গেল 10 মার্চ সুবিধাবঞ্চিত নারীদের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে ফ্যামিলি কার্ড বিতরণের সূচনা হয়। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় গুরুদের মাসিক সম্মানী প্রদান করছে সরকার। সরকার গঠনের প্রথম সপ্তাহেই সারা দেশের 13 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়। কৃষিকে অগ্রাধিকার ও কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড চালুর মাধ্যমে গোটা কৃষি ব্যবস্থাপনাকে আনা হয়েছে ডিজিটাল কাঠামোর আওতায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে আবারও নদী, খাল খনন, পুনর্খননের সূচনা করেন তারেক রহমান। এটিকে কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের নতুন স্বপ্নের যাত্রা হিসেবে দেখা হচ্ছে। একটা খাল খনন হবে, সেই খালের সঙ্গে আরেকটা খালের সংযুক্তি, একটা নদীর কানেক্টিভিটিটা কি হবে, এটা আমরা প্রায়োরিটি দিয়েই আমরা এই প্রোগ্রামগুলো হাতে নিই। দায়িত্ব নেয়ার প্রথম বছরে নতুন সরকারের হজ ব্যবস্থাপনা হাজিদের কাছে প্রশংসা পায়। আগামী বছরের জন্য সাধারণ হজযাত্রীদের বিমান ভাড়াসহ আনুষাঙ্গিক খরচ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়, যা ধর্মপ্রাণ মুসল্লিদের হজ পালনের স্বপ্নকে পূরণ করতে অনেকটা সহায়ক হবে। আগামী 16 ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ। বিদেশে উচ্চশিক্ষার জন্য মেধাবী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি সুবিধা বাড়ানো হয়েছে। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত ও সরকারের সহায়তা দিতে গেল 14 জুলাই জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু কিশোর প্রতিভা খুঁজে বের করতে এবং স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া প্রতিভা বিকাশে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে সরকারের নতুন 20 স্পোর্টস কার্যক্রম। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। স্বাস্থ্য খাত তারেক রহমান সরকারের অন্যতম অগ্রাধিকার। স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। বিগত সরকারগুলোর অবহেলায় প্রাণঘাতী রূপ নেয়া হামে শিশু মৃত্যু রোধ করতে জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহ করে দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালু করা হয়। বন্ধ থাকা আন্তর্জাতিক শ্রমবাজার চালু করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। এর সুফল হিসেবে মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালুর খবরও এসেছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু করতে এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের জন্য 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার মাধ্যমে রাজধানীর ভয়াবহ যানজট নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং এর কিছুটা সুফলও পাওয়া যাচ্ছে। ঢাকার চারপাশের নদীপথকে চালু করতে নেওয়া হয়েছে পরিকল্পনা। 5 বছরের মধ্যে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের কাজ চলছে জোরে সোরে। প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মেট্রো রেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার উপর 25% ছাড় দেওয়ার ঘোষণা সাধুবাদ পেয়েছে সর্বমহলে। দেশের প্রান্তিক ও অতি দরিদ্র 55 লাখ পরিবারকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বছরের 6 মাস 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেয়া হচ্ছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকট শুরু থেকেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের। সংকট সমাধানে নতুন গ্যাসকূপ খনন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে হাত দেয়া হয়েছে। অর্থনৈতিক সংকট যেটা, সেটাকে কাটিয়ে ওঠার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কূটনৈতিকভাবে বাংলাদেশের আগের যে একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে ঢোকার একটা অবস্থা ছিল, সেটা থেকে বেরিয়ে আসা। এরপরেই যদি আসেন, সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা এবং পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণের কার্যক্রম এখন শুরুর অপেক্ষায়। প্রথম 6 মাসে যতখানি করা সম্ভব, যা যা কিছু শুরু করা সম্ভব, সবকিছু করা হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং জাতীয় দলের খেলোয়াড়দের সম্মানী প্রদানে ক্রীড়া কার্ড কার্যক্রম
শুরু করেছে বিএনপি সরকার। ফ্যাসিবাদী সরকারের ১.৫ দশকের দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচার, সুশাসনের অভাবে ভঙ্গুর অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত প্রতিটি প্রতিষ্ঠান পুনর্গঠনের সূচনা করে তারেক রহমান সরকার জনমনে আশার সঞ্চার করতে পেরেছে বলে মনে করেন ক্ষমতাসীন দলের নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় ৩ ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু জানান, ২০২৪ সালে ১২ ডিসেম্বর ভোরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ AIUBর কম্পিউটার সায়েন্সের ২য় বর্ষের শিক্ষার্থী সীমান্ত ভার্সিটিতে যাবার পথে শহরের দেওভোগ এলাকায় মর্গান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ব্যাগ ও মুঠোফোন নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ১৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সীমান্ত। পরে নিহতের বাবা হাজি আলম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। বিদ্যুৎ সাশ্রয়ে এবার সরকারি প্রতিষ্ঠান সৌর বিদ্যুতের চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি সরকারি অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। চার্জ দিতে হবে শুধুমাত্র সৌর বিদ্যুতে। রাজধানীর ৮টি জোনে ৮ রঙের অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানান, চলতি অর্থ বছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন। ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি। যে তারা যে রিচার্জ করবে, এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সকালে জলাবদ্ধতা আরও বেড়েছে। নগরীর রাহাতারপুল, বাকুলিয়া, চকবাজার, নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, কাপাসগোলা ও কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু সমান, আবারও কোথাও কোমর সমান পানি দেখা দিয়েছে। বিভিন্ন সড়কে জল জটের কারণে ধীর গতিতে চলছে যানবাহন। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ সমুদ্র তীরে আছড়ে পড়ছে। মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার উপর দিয়ে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালী, পায়রা বন্দর, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন পদ্মার তীর রক্ষা বাঁধের ৩টি স্থানে ভাঙ্গনে নদীতে বিলীন হয়েছে বাঁধের প্রায় ২০০ মিটার। বাড়িঘর সরিয়ে নিয়েছে ২৫ পরিবার। ঝুঁকিতে রয়েছে আরও প্রায় ৩০০ পরিবার। জাজিরার কাথুরিয়া, ফরাজিকান্দি, পৈলান মোল্লারকান্দি ও আলম খায়রাকান্দি এলাকায় তীব্র ভাঙ্গনে ৬০টি দোকান এবং কাথুরিয়া মাঝির ঘাট সড়কের প্রায় ৫০ মিটার নদীতে বিলীন হয়েছে। ৩টি খুঁটি নদীতে পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের শীর্ষ নেতাদের পাশাপাশি ছাত্রদের পাশে রাখতেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জে বেগম জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছাত্রদল আয়োজিত কর্মসূচি শেষে তিনি একথা বলেন। পরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। করেছি এবং সেটা হাতে নিয়েছি, যাতে করে মহান রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে
জান্নাতের সর্বস্থানে অধিকার করেন। মানুষ যখন চলে যায় তার সবকিছু বন্ধ হয়ে যায়, তার আমলনামার কিছু থাকে না, তার আমলনামা থাকে সেটা সৎ গাছ দাঁড়িয়া, গাছ হলে তো সৎ গাছ দাঁড়িয়া। ঢাকা রংপুর মহাসড়কের বগুড়ার প্রায় ৬৮ কিলোমিটার অংশে চলছে ৪ লেনের কাজ। ধীর গতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস লেন নির্মাণ করা হচ্ছে। তবে শাহজাহানপুর ও শেরপুর অংশের 4টি স্থাপনা জটিলতায় কয়েকটি অংশে এখনো সার্ভিস লেন নির্মাণ করা সম্ভব হয়নি। বগুড়া থেকে আজজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। উত্তরাঞ্চলে 11 জেলা প্রবেশদ্বার বগুড়া। এই জেলার সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে প্রায় 20,000 যানবাহন। বাস, ট্রাক ও পণ্যবাহী গাড়ির চাপ সামলাতে 4 লেনের পাশাপাশি ধীর গতি যানবাহনের জন্য নির্মাণ করা হচ্ছে আলাদা সার্ভিস লেন। কিন্তু শেরপুর ও শাহজাহানপুরে 4টি স্থাপনার কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি অংশে আটকে আছে সার্ভিস লেনের কাজ। জায়গা ও ক্ষতিপূরণের অর্থ নিয়ে জটিলতা, আদালতে মামলা এবং বিভিন্ন দপ্তরের সমন্বয়ের অভাবেই এখন স্থাপনাগুলো সরানো সম্ভব হয়নি। বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে এবং ফায়ার সার্ভিসের সামনে দুটি জায়গা এখন পর্যন্ত অমীমাংসিত অবস্থায় রয়েছে। সাইড রোডের মধ্যে এইখানে এই বিল্ডিংটা থাকার কারণে আমরা অনেক সময় ঝুঁকির মধ্যে থাকি। আদালতের নিষেধাজ্ঞার কারণে এখানে রাস্তাটি সিঙ্গেল হয়ে আছে। সাসেক প্রকল্পে আবার আমরা পুনরায় দরখাস্ত করি, সেখান থেকে তারা পাশ করে নিয়ে এসছে। এটা ডিসি অফিসে একটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। জায়গাগুলোতে যে অবৈধ স্থাপনা রয়েছে বা যে স্থাপনাগুলোর ক্ষতিপূরণ সাসেক থেকে দেওয়া হয়েছে সেগুলো এই সপ্তাহের মধ্যেই উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হবে। স্থাপনা সরানোর বিষয়ে আদালতে দায়ের করা মামলাটি নিষ্পত্তি হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। সরকারি স্থাপনাগুলোর ক্ষেত্রে মূল্য নির্ধারণে কিছু কম বেশি বিষয় আছে, ওটা সরকারি পর্যায়ে সেটেল হলে আমরা ঠিক করে ফেলবো। কিন্তু অন্য যে স্থাপনা আছে সেগুলো আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, এগুলো খুব তাড়াতাড়ি রোডস এবং সাসেক যখন আমাদের কাছে যেদিন আমাদের লজিস্টিক সাপোর্ট দিবে সেদিন উচ্ছেদ করে দেওয়া হবে। স্থাপনা সরানো ও ভূমি জটিলতা দ্রুত নিরসন করে সড়কটি যথাযথ ব্যবহারের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁদাবাজি, টেন্ডারবাজি করে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে। এটি চলতে থাকলে দেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। যশোর পৌর কমিউনিটি সেন্টারে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, শুধু সার্টিফিকেট নিয়ে বসে থাকলে যেমন চাকরি পাওয়া যায় না, ঠিক তেমনি জামাত আর শিবির করলেই জান্নাতের টিকিট পাওয়া যায় না। কাজের মাধ্যমেই জান্নাতের টিকিট নিশ্চিত করতে হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা জামাতের আমির অধ্যাপক গোলাম রসুল এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক ও যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহেদ আহমেদ। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। চট্টগ্রামে আগামী 23 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে 55তম জশ্নে জুলুস। আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই জশ্নে জুলুস অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে নগরীর লালখান বাজার কপার চিমনিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সংবাদ সম্মেলনে জানানো হয়, 1974 সাল থেকে চট্টগ্রামে জশ্নে জুলুসের আয়োজন হয়ে আসছে। 23 আগস্ট সকাল 8টায় 16 শহরের আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে জশ্নে জুলুস শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জামিয়া আহমেদিয়া সুনিয়া কামিলি মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে গিয়ে শেষ হবে। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।